সব হামলাই নিছক উচ্ছৃঙ্খল জনতার ক্ষোভ? অপরাধ বিশ্লেষকরা বলছেন না। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোর ধরনে একটা সুনির্দিষ্ট ও সুসংগঠিত প্যাটার্ন লক্ষ্য করা যায়। বেশিরভাগ সময় দেখা যায় মবকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো না কোনো গোষ্ঠীর একটি এজেন্ডা রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন এসব হামলায় মূলত 4টি গ্রুপ কাজ করে। প্রথম গ্রুপটির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অনলাইন বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রথমে একটা মব পরিস্থিতি তৈরি করা। অনলাইন ছাড়াও তারা জনগণকে নানাভাবে একত্রিত করে। আর দ্বিতীয় গ্রুপে থাকে সাধারণ বা স্থানীয় মানুষ, যারা প্রতিবাদ বা ভিড় জমায়। তৃতীয় গ্রুপটি এই ভিড়ের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে এবং ভাঙচুর করে। আর চতুর্থ গ্রুপটি মূলত লুটপাট ও মূল হামলাটি পরিচালনা করে। তারা এত দ্রুত সময়ের মধ্যে হামলা করে স্থান ত্যাগ করে যে বিশেষজ্ঞদের ধারণা এরা বিশেষভাবে প্রশিক্ষিত। মাজারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যক্তি স্বাধীনতার উপরও মবের হস্তক্ষেপ বাড়ছে। দিনাজপুরে রহিম শাহ বাবার ভান্ডারি মাজার এবং নেত্রকোনার হযরত শাহনেওয়াজ ফকিরের মাজারে ওরসের নামে গান বাজনা ও মাদকের অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গত নভেম্বরে নারায়ণগঞ্জে আপত্তির মুখে বন্ধ করে দেওয়া হয় লালন মেলা। এমনকি খেলাধুলাও রেহাই পায়নি, যে গত জানুয়ারির জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের যে ফুটবল ম্যাচ হয় সেখানে স্থানীয় মুসল্লিদের অসন্তোষের জেরে মাঠের খেলা বাতিল করতে বাধ্য হয়। এছাড়া 2025-এর মার্চে রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে, যা প্রমাণ করে মব এখন মানুষের ব্যক্তিগত আচরণও নিয়ন্ত্রণ করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কোনো সমাজেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, বরং এটি আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটি হাতিয়ার।